মানে ট্রাকশন জিনিসটাকে প্রোটেকশন তো বুঝতেছি যে আমরা যাতে গ্রুপে কোনো ধরনের সমস্যা না হয়। সাপোর্ট মানে তার যেন ইমব্যালেন্স বা এগুলোর জন্য সে যে পরিমাণ ভর নিতে পারে সে অনুসারে সেটা যেন নিতে পারে এবং যাতে ডিসকমফোর্ট বা লেমনেস ফিল না করে। আর ট্রাকশন মানে এটা মূলত স্লিপারি বা এই ধরনের ইনজুরি যাতে না হয় সেই জন্য এটা। এটা কেন করা হয় এখানে বলা হয়েছে যে যেটা আমরা বললাম এর সাথে আর একটা যোগ হয়েছে থেরাপিউটিক বেনিফিটস। থেরাপিউটিক বেনিফিটস কারণ অনেক সময় তুমি নেভিকুলার ডিজিজ বা এগুলামিনাইটিস হয়েছে সেক্ষেত্রেও আমরা শু করাইতে পারি যাতে তার সাপোর্টের জন্য। তাহলে আমরা সুইং কাকে বলে এবং আমরা যদি বলি যে কেন করানো হয় সুইং সেক্ষেত্রে এই পয়েন্ট গুলো লিখলেই হবে। আহ মানে কোন ধরনের অ্যানিমেল গুলোকে সাধারণত শু করানো হয় সেক্ষেত্রে আমরা বলছি হর্সের ক্ষেত্রে, ডাঙ্কি বা মুয়েলস, অক্সিজেন, ক্যামেলস এই অ্যানিমেল গুলোতে সাধারণত শু করানো হয়। এখন এই শু এর টাইপস গুলো যদি বলতেছি আমরা স্টিল শু, স্টিলের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, রাবার বা প্লাস্টিকের হতে পারে। আর কারেক্টিভ বা থেরাপিউটিক শু এটা হলো মানে তোমার ওটা প্রসেস অনুযায়ী বা ইনজুরি অনুযায়ী এটা থেকে কাস্টমাইজ করে যেটা করা হয় সেটা। হয়তো বা এখানে একটু সাপোর্ট দরকার, এখানে একটু উঁচু দরকার, এখানে একটু নিচু দরকার, এই ধরনের ভাবে স্পেশাল ভাবে তুমি ডিজাইন করে নিলা। আর যদি কোনো একটা ডিজিজের কারণে হয় সেক্ষেত্রে সেটাকে বলছিস থেরাপিউটিক শু। যে সুইং প্রসেস যেটা এটা আমার সুইং প্রসেস যেটা ওটা ট্রিমিং করে নিতে হবে কারণ যদি ইয়াগুলো বড় থাকে তাহলে তো সমস্যা। এই জন্য তোমাকে ট্রিমিং করে নিতে হবে, তারপর ফিটিং এবং নেলিং। মানে ওই যে নেইলের মতো যেগুলো আছে এগুলোর সঙ্গে আটকাই দিতে হবে আর কি। কারণ আমি নিজেও আসলে দেখছি ওইভাবে আমাদের এগুলো কখনো ফিটিং করা এগুলো আমি দেখি নাই actually। কারণ এগুলো আমাদের দেশে সাধারণত করে না হয়তো বা আমি জানি না যে আরবিআন এফসি তে করে কিনা। আরবিআন এফসি তে হয়তো বা করতেও পারে কারণ আমার জানা নাই। যদি তোমার কখনো কি ওই আরবিআন এফসি তে ইন্টার্নশিপ বা এগুলো করার সুযোগ থাকে, কারণ আরবি তোমরা হয়তো জানো কিনা আরবিআন এফসি তেও কিন্তু ওই তোমরা মানে আরবিআন এফসি বুঝতে পারছো, রিমায়ন ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর্স যেটা, যেটা তোমাদের ওই যে ক্যাপ্টেন হিসেবে লেফটেন্যান্ট হিসেবে আর কি জয়েন করে ডিবিএম ডাক্তারদের নাই। তো ওখানে তোমরা ইন্টার্নি করার সুযোগ হয়, অনেকে কিন্তু করায় না। আমি যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ দায়িত্বে ছিলাম তখন আমি কিন্তু ছাত্রদের ওখানে ইন্টার্নি করার জন্য পাঠাইছিলাম 1 সপ্তাহ। অনেক কিছু জানা যায় এবং তোমাকে ওখানে অনেকে যারা হয়তো বা ড্রিম আছে যে আর্মিতে যাওয়ার তারা কিন্তু অনেক কিছু ওখান থেকে তুমি শিখতে পারবা যেটা ভবিষ্যতে তুমি তোমার কেরিয়ারের জন্য কাজে লাগে। তো এই জন্য এটাতে তোমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের হয়তো অনেক জায়গায় আমি তো দেখতেছি এবার যে ব্যাচটা করতেছে এটা তো সরিয়াসিটি ইন্টার্নশিপ করতেছে যদিও। তো এত অ্যাকচুয়ালি সরিয়াসিটি খালি ঘোরা হয় আসলে শিখা তেমন হয় কিনা আমার জানা নাই। তুমি এই ধরনের পয়েন্ট গুলোতে তোমরা করবা তাহলে এটার জন্য একটা যদি তারা ডকুমেন্টসও দেয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি দেখে আসলে এটা খুব অনেক ধরনের একটা এক্সপিরিয়েন্স হবে যদি আর্মি এই ফার্মে যেতে পারো আর কি। তো ওদের আরবিআন এফসি আছে এবং ডেইরি ফার্ম আছে, দুটাই চিঠি দিলে দুটাতেই তারা অনুমোদন করে না। ওখানে যারা দায়িত্বে আছে সবই ভেটেরিনারিয়ানরাই দায়িত্বে আছে, লেফটেন্যান্ট কর্নেল বা এই ধরনের যারা দায়িত্বে থাকেন এই পরের একজন ভেটেরিনারিয়ান। সেক্ষেত্রে তাদেরকে যোগাযোগ করতে পারো, অনেকের হয়তো পরিচিত কেউ থাকতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সে হলো ওখানে ইয়া করে মানে সে এখন ক্যাপ্টেন, সে সেও জয়েন করছে আর কি। আরো অনেকে আছে আমাদের ফ্রেন্ডরা। যাই হোক তোমরা একটু এগুলোতে করবা যেগুলো একটু এক্সেপশনাল, মানুষ যেটাতে যায় না সেগুলোতে করলে তোমাদের এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে। তোমাদের সেক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়াটাও আর একটু সুন্দর হবে আর কি। যাই হোক তাহলে আমরা সুইং প্রসেসটা একটু ভালো করে মুখস্থ করে নিবা যে কিভাবে আমরা সুইং প্রসেস করে, আর এগুলো ইচ্ছা করলে তোমরা একটু ইউটিউবে ভিডিও দেখেও একটু শিখতে পারো কিভাবে করে। তো এখানে কত থেকে কত দিনের জন্য সাধারণত করা হয়? মানে সাধারণত 4 থেকে 8 সপ্তাহে। তো বুকগুলোতে এটা অনেক সময় মানে আর্লি এজ থেকেই সাধারণত অনেক সময় সুইং করা হয় যদি প্রয়োজন হয়। তো তারপরে আমরা আসতেছি ব্রিড কনফার্মেশন কালার মার্কিং, যেটা একটা আমাদের লেকচার শিডিউলে ছিল। যে আমরা লেকচার শিডিউল এখানে আসি মূলত এই যে সুইং আলোচনা করলাম, এখন আমরা যেটা বলতেছি ব্রিড কনফার্মেশন কালার অ্যান্ড মার্কিং, 22 নম্বর লেকচার।
এখানে যেটা আমরা বলতেছি ব্রিড, হর্সেস কি কি ব্রিড, এগুলো যদিও অ্যানিমেল সায়েন্সের জিনিস, কিন্তু এখানে একটু যেহেতু তোমাদের সিলেবাসে আছে এই জন্য একটু বলা যে কি হর্সের কিছু মনে করো লাইট ব্রিড আছে, কিছু হেভি ব্রিড আছে, কিছু পনি আছে। পনি মনে বলতে এগুলো কিন্তু স্মল সাইজ হর্স। লাইট ব্রিড গুলো কি কি এগুলো একটু নাম একটু মুখস্থ করবা, কারণ ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে, দুটা একটা করে নাম মুখস্থ করবা, পরীক্ষাতেও থাকতে পারে। তারপরে হেভি হেভি ব্রিড যেগুলো সেগুলো একটু নাম মুখস্থ করবে একটু, আর অনেক কিছু ব্রিডের নাম মুখস্থ করবে। কনফার্মেশন বলতে সাধারণত যেটা বুঝি যে তার বডি স্ট্রাকচারের কেমন দেখতে সেটা, কারণ এই বডি স্ট্রাকচারের উপর নির্ভর করেও সে সাধারণত তার মানে তার কি বলে ফিটনেসটা অনেক সময় চেক করা হয়। যেমন তোমার মনে করো অয়েল কনফার্ম হর্স উইল হ্যাভ দ্য হেড থাকবে proportionate with large nostril and bright and alert eyes. এর নেক এগুলো তো থাকবেই, কিন্তু এটা কেমন থাকবে সেটা আর কি বলা হচ্ছে। তারপর ব্যাকটা কেমন হবে, লেগটা কেমন হবে, হুপ গুলো কেমন হবে, অয়েল শেপে যেমন প্রপোর্শনাল, মানে অর্থাৎ হোমোজেনাস একটা স্ট্রাকচার থাকবে। যদি কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে তখন তো সেটা হলো কি বলো টেরাটোলজিক্যাল ইফেক্ট বা এই ধরনের কোনো একটা ইফেক্ট হতে পারে। এইগুলো কেমন হবে সেগুলো, এই যে লেগ যেমন স্ট্রেট অ্যান্ড স্টার্ডি উইথ অয়েল ডিফাইন্ড জয়েন্ট, জয়েন্ট গুলো একদম সুন্দর এবং স্টাইল থাকবে, এবং পায়ের উপর যে দাঁড় করে থাকবে একদম স্ট্রেট থাকবে। কারণ এরা যদি একটু ভাঁজ থাকে অথবা পায়ের, হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ, যদি একটু ইয়া থাকে কি বলে ভাঁজ হয়ে থাকে, অনেক সময় ওভার ওয়েট যদি হয় অ্যানিমেলের, এটা কিন্তু আমি তোমাদের অ্যানিমেলের সঙ্গে দেখাবো যখন বুঝা মানে যদি মনে থাকে আমি দেখাবো যে ওভার ওয়েট হলে কোন জায়গায় সাধারণত তার যে হিল যেটা বলতেছি গোড়ালির ওই জায়গাটাতে, যে জায়গাটাতে ডিপ্লো আছে এই জায়গাটা একটু ভাঁজ হয়ে থাকবে। তার মানে ওই অ্যানিমেলটা হয় কোথাও পেন আছে অথবা তার ওভার ওয়েট, এটা মিন করে। ঠিক আছে, এটা মিন করবে যে তার ওভার ওয়েট। সেক্ষেত্রে তোমার ওইগুলো দেখে আর কি সাধারণত খেয়াল করা হয় যে অ্যানিমেলটার ফিটনেস কেমন। তারপরে হর্সের কালার, কালার আমরা এখানে কিছু সলিড কালার, ডাইলুটেড কালার, প্যাটার্ন কালার সেগুলো আছে। সলিড কালার এগুলো সব মুখস্থ করতে হবে, এখন বারবার বলতেছি, যেমন বে কালার, ব্ল্যাক কালার, চেস্টনাট কালার, যেটা আমাদের একটু ওই যে ইয়া কালারের মতো দেখা যায়, চেস্টনাট দেখাবো নি, কয়েক ছবি আছে, গ্রে কালার, হোয়াইট কালার। ঠিক আছে, ডাইলুটেড কালার যেমন প্যালমাইনো, বাকি বাকস্কিন, ডন, এগুলো বিভিন্ন ধরনের ইয়ে আছে, কালার আছে। এই যে তোমার আমরা যে এই যে আমরা বলি না যে অ্যারাবিয়ান হর্স মার্কা কি টিন নাকি পাওয়া যায়, এই যে অ্যারাবিয়ান নামে এখানে আরাবিয়ান মানে অ্যারাবিয়ান, এটা কিন্তু একদম হর্সের একটা ব্রিড, অ্যারাবিয়ান ব্রিড। ঠিক আছে, এই জন্য অ্যারাবিয়ান হর্স, কিন্তু এটা এটা লাইট ব্রিড। তো এগুলো কালার কেমন হবে হর্সের সেগুলো একটু মুখস্থ করে নেবা, এবং এই কোন কালারটা দেখতে কেমন সেটা একটু জেনে নেবা। এখন আসতেছি আমরা মার্কিং। মার্কিং, এই যে মার্কিং বলতে এগুলো কিন্তু আমাদের খুব মানে একটু জানা কেন প্রয়োজন, তুমি যখন সাউন্ডের সার্টিফিকেট লিখবা তখন তুমি যদি ব্রিড না চিনো, তুমি কালার না চিনো, তাহলে তুমি সাউন্ডের সার্টিফিকেট লিখতে পারবে না। কারণ সাউন্ডের সার্টিফিকেটের মধ্যে ব্রিড, কালার, এজ এগুলো লিখতে হবে, কোনো মার্ক আছে কিনা, স্পেশাল মার্ক আছে কিনা সেটা উল্লেখ করে তোমাকে সাউন্ডের সার্টিফিকেট, আমরা যখন লিখবো ওটা তখন আমি বলবো যে তখন তোমাকে সেই জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হবে, এই জন্য এই জিনিসগুলো তোমার জানতে হবে। তাহলে এখন তুমি যে একটা ঘরে হর্সের ব্রিড না জানো, যেটা কেমন ব্রিড, আবার তুমি দেখে কালার কি এটাও বুঝতে না পারলে কিন্তু সামনে সার্টিফিকেটটা সঠিকভাবে লেখা যাবে না। তাহলে এখন যেটা মার্কিং যেটা বলতেছি, যেমন ফেসে কিছু মার্ক থাকে, ফেসিয়াল মার্ক, যেমন স্টার মার্ক, মানে ফোরহেড যদি মাথা কপালে যদি একটা স্টার মার্ক থাকে, যেমন হোয়াইট স্পট অন দা ফোরহেড, কপালে একটা যদি স্টার মার্ক থাকবে সেটাকে স্টার বলা হয়। স্ট্রাইপ, ন্যারো হোয়াইট লাইন ডাউন টু দা ফেস, মানে যদি একটা স্টার থেকে একটা লাইন যদি নিচের ফেস পর্যন্ত আসে তখন তাকে বলা হবে স্ট্রাইপ। ব্লেজ মানে কি, এটা যদি ফেসে উপর থেকে আসবে এবং ওয়াইড হয় পুরো ফেসটাকে ঢেকে নিচ্ছে তখন তাকে বলতেছে আমার ব্লেস। স্নিপ মানে কি, ঠোঁটে যদি কোনো একটা মার্কিং থাকে, ঠোঁটে লিপ, যেটা লিপে বা মাজেল যেটা বলতেছে সেটাতে। তারপরে বাল্ড ফেস, যদি পুরাটাই হোয়াইট কালার হয়ে যায়, ফেসটা পুরাটাই হোয়াইট কালার, তখন তাকে
বাল্ব ফেস বলা হবে। ছবি দেখাচ্ছি আমি। তারপর লেগ মার্কিং মানে করনেট, যেমন করনেট, প্যাস্টার্ন, সক মার্কিং, স্টকিং। এখন আমরা একটু ছবিগুলো দেখি। এই যে আমরা যেটা বলছিলাম বে কালারে হর্স, ব্ল্যাক, চেস্টনাট, যেটা আমরা এই কালারে সাধারণত দেখি, তাই না? চেস্টনাট কালার, গ্রে কালার এগুলো বেশি দেখি। এই রন কালারও দেখা যায় মাঝে মাঝে, দুন কালার, ঠিক আছে? তারপরে গ্রে, ঠিক আছে, এই যে গ্রে। তারপরে বাঙ্ক স্কিন, তারপরে পালামিনো, এগুলো এগুলো যেটা মিক্সড, যেটা টাইপের মানে ডাইলুটেড কালার এগুলো। হর্সের প্যাটার্ন বলতে যে তার হর্স কি বললাম যে হেড, নেক, লেগ এগুলো কেমন থাকবে সে অনুসারে আমাদের বলতেছে। এবং এখানে স্কিনের কিছু মার্কিং এর মতো বলা হচ্ছে, স্কিনের এগুলো কেমন কি থাকবে, কেমন ব্ল্যাঙ্কেটের মতো থাকে। এই যে ফ্রি কিটেন, লিওপার্ড স্পট, এই যে স্পট থাকে, স্পটেড আছে, ডেভেলপ। তারপর মার্কিং, এই যে স্নিপ বলতে এই যে ঠোঁটে একটা মার্কিং, সাদা মার্কিং ঠোঁটে মাঝেলে, এটাকে বল স্নিপ। ব্লেজ মানে কি, এই যে উপরে ফোরহেড থেকে শুরু করে এটা পুরা ঠোঁটে মাঝের পর্যন্ত চলে আসছে, এই যে কি বলতেছে ব্লেজ মার্কিং। বাল্ড মার্কিং মানে বাল্ড ফেস মানে কি, এই যে পুরাটাই মুখটা পুরাটাই সাদা হয়ে আছে সেটাকে। স্টার মানে এই যে কপালে যে ফোরহেডে বললাম যে একটা। আর সক, সক মার্কিং এই যে মোজার মতো সাদা মার্কিং, এটাকে বলছে সক। করনেট, এই যে দেখছো করনেটে একটা সাদা ব্র্যান্ড। তারপরে হলো স্টকিংস, এই যে এরকম যদি মার্কিং থাকে স্টকিংস। তারপরে প্যাস্টার্ন, যে প্যাস্টার্ন জয়েন্টে যদি প্যাস্টার্ন এরিয়াতে যদি এরকম মার্ক থাকে তখন সেটাকে বলে প্যাস্টার্ন মার্ক। তো এখন আসি যে আমরা ডেন্টিশন এবং এজিং। তো এখন দাঁত দেখে তো ঘোড়ার বয়স, আমরা গরুর বয়স সাধারণত নির্ণয় করি, তো ঘোড়ারটা কিভাবে করা যাবে সেক্ষেত্রে এগুলো আমাদের বলা আছে। পুরোটাই মূলত অ্যানিমেল সায়েন্সের জিনিস। তোমরা যারা অ্যানিমেল সায়েন্স হয়তো ভালো করে পড়ছো তাদের হয়তো সহজ হবে, বা ওই জায়গা থেকেও তোমরা একটু হেল্প নিয়েও করতে পারো। যে যেমন কত ধরনের তীর থাকে সেগুলো আমার এখানে বলা হচ্ছে, আমরা যেটা জানি অলরেডি। তারপরে আমাদের হলো নাম্বার অফ টিথ ইন হর্স, কয়টা থাকে, 24টা থাকে ইয়াং এ। আর ইয়াতে যখন হবে অ্যাডাল্টে তখন পার্মানেন্ট টিথ 36 থেকে 44টা থাকে। তারপরে আমরা যে বলতেছি যে কোন বয়সে কেমন কয়টা দাঁত থাকবে সেগুলো আর কি বলা হলো। কিভাবে এজ নির্ণয় করা যাবে, যদি মানে 2 সপ্তাহের মধ্যে হয় তাহলে কেমন থাকবে, মানে ডেসিডেস মানে মিল্ক টিথ থাকবে তখন, তাই না? তারপরে 1 বছরের পর থেকে মোটামুটি পাওয়া যাবে, সব পার্মানেন্ট পাওয়া যাবে। একটু মুখস্থ করে নিয়েও আবার তোমাদের কাছে যে আরো ভালো বেটার কোনো শীট থাকে সেখানেও তোমরা পড়তে পারো যে কোন বয়সে কেমন ধরনের দেখা যাবে। দাঁত দেখে তুমি হয়তো তুমি বয়সটা নির্ণয় করা যাবে। তারপরে আমাদের এই যে ইয়েস, তৃতীয় অনেক সময় মার্ক, বিভিন্ন ধরনের ডেন্টাল স্টার, ক্লাভান স্ক্রু, ইনসিসর শেপ, কাপস, এগুলো বিভিন্ন দাঁতে অনেক সময় তুমি এগুলো দেখেও তুমি নেবে। তবে সবচেয়ে তুমি যদি মানে এজ নির্ণয়ের সবচেয়ে ভালো বেস্ট মেথড হলো তার কি জানা, তার ডেট অফ বার্থ জানা। যদি ডেট অফ বার্থ জানা থাকে তাহলে এগুলো পুনরায় প্রয়োজন পড়বে না, তোমার যদি ডেট অফ বার্থ জানা থাকে। আর যদি না থাকে তখন সেক্ষেত্রে তুমি কিভাবে একটা যে কোনো একটা হর্স নিয়ে আসছে তার আনুমানিক বয়স কত হতে পারে তুমি এই সকল ক্রাইটেরিয়া দেখে তুমি তুমি নির্ণয় করতে পারো। যদি সে মালিক হর্সের বয়সটা বলতে না পারে সেক্ষেত্রে তোমাকে এভাবে মার্কিং করে তুমি লিখে দিলে আর কি, অ্যাবাউট সাপোজ 2.5 ইয়ার্স ওল্ড অথবা 4 ইয়ার্স ওল্ড, এভাবে তুমি সাধারণত এই বিভিন্ন ধরনের কিছু মার্কিং এগুলো আছে। তো এখানে আমাদের কিছু ছবি আমি দেখে নেওয়ার চেষ্টা করছিলাম ইন্টারনেট থেকে, যে ডেসিডিয়াস টিথ গুলো কেমন থাকবে, এগুলো একটু ছবি তোমরা একটু ইন্টারনেটে এগুলো ঢুকে তোমরা একটু নিতে পারো আর কি, ডেন্টাল স্টারটা কেমন দেখতে। এগুলো তোমার একটু ওই কি বলে অ্যানুয়াল সায়েন্সের বই থেকে একটু পড়ে নিবার। মোটামুটি আমি এই 3টি বিষয়েই আমি আজকে আলোচনা করতেছিলাম, করতেছি। আবার কমন ভাইসেস, তোমরা কিন্তু কমন ভাইসেসটা তোমরা হয়তো বা পড়ছো, কোথায় পড়ছো তোমরা বলে দেখি, ভাইসেস তো পড়ার কথা।
যদি না করো তাহলে ভাইসিস আমি একদিন বলবো, তোমরা যেটা ভাইসিস এর আমরা কি বলে স্যার আমরা করছি এটা গত সেমিস্টার। তাই না, করছো না? জি স্যার। কিছু করছো তোমরা এটা যেখান থেকে পড়ছো সেখান থেকে ভাইসেস গুলো কি কি ধরনের ভাইসেস হয় তুমি শর্ট নোট আকারে অথবা একটু ব্রিফলি পড়ে নিবা কি কি ভাইসেস হয় অ্যানিমেলের। যেমন মনে করো একটা ভাই কিছু মনে করো অ্যানিমেলের ক্ষেত্রে কি হয়, একটা গরু আর একটা গরুর দুধ খেয়ে ফেলতেছে, বড় গরু কিন্তু সে তার মিল্ক সাফিং, এটা কিন্তু এক ধরনের ভাইসেস। তারপরে পাইকা যেটা বলে, পিকা বা পাইকা যেটা আনওয়ান্টেড যেগুলো খাবার না এই ধরনের খাবার খাইতেছে, যেমন মানে হিউম্যান ফিসিস অথবা অন্য যে কোনোটা ইউরিন খাইতেছে, এগুলো সাধারণত বিভিন্ন ধরনের ডিফিসিয়েন্সির কারণে এগুলো ভাইসেস শুরু হয়, কিন্তু সেটা পরবর্তীতে মানে মানে শুরু করে ওই ডিফিসিয়েন্সির কারণে, কিন্তু পরবর্তীতে এটা ভাইসেসে পরিণত হয়ে যায়, মানে বদ অভ্যাসে পরিণত হয়। এছাড়াও তোমার যেরকম হলো মুরগির ক্ষেত্রে তোমরা জানো যে বিভিন্ন ধরনের কি করে এই ফিদার পিকিং এই ধরনের। আর ভাইসেস এর আরো কিছু গরুর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে পেঁচাটা খুবই কমন, পেঁচাটা আবার ওই অন্য গরুর দুধ খাওয়া, এটাও কিন্তু একবার মারাত্মক একটা ভাইসেস। আর হচ্ছে কি বলে হর্সের ক্ষেত্রে কি যেন একটা আছে বলে গেল। যাই হোক তোমরা একটু এটা নোট ডাউন করে তোমরা নিজেরা পড়ে নেবে, এটা কিন্তু পরে আমি হয়তো টাচ করবো না, তোমরা নিজেরা পড়ে নেবা। এখন কাল আমরা হয়তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা হয়তো ওই সার্টিফিকেট রাইটিং এগুলো শেখাবো, তো সার্টিফিকেট আমি চেষ্টা করবো একটু এখানে একদিন আলোচনা করে তোমাদের ফিজিক্যালি জিনিসগুলো দেখানো কেমনি লিখতে হয়, বা আমি হয়তো প্র্যাকটিক্যালের কিছু ক্লাস হয়তো বা দেখি যাওয়ার আগে নেওয়া যায় কিনা অনলাইনে কিছু। এই মূলত আর কি আজকে আমার এই আলোচনার বিষয়, আর নতুন কোনো কিছু আজকে বলতে চাইতেছি না। আর যখন ফিজিক্যালি আমরা ওই আল্ট্রাসোনোগ্রাফি এগুলো আমরা ইয়া করবো, আর যারা যারা বই হাতে পাইছো ওগুলো থেকে একটু মুখস্থ করে ফেলবা, যেন যদি আমি বন্ধের পরে তোমাদের যায় যেতে পারি এপ্রিলের শেষের দিকে, তাহলে হয়তো আমি তোমাদের ক্লাস টেস্টটা নিয়ে আসবো। এই জন্য মুখস্থ করে ফেলবা, যে বলছে আমি ক্লাস টেস্টের জন্য যতখানি বলছি ততটুকু করে নেব, ঠিক আছে? এবং ওই যে বিষয়গুলো প্র্যাকটিক্যালের মধ্যে আসে সেগুলো একটু করে নিবা, বা প্র্যাকটিক্যাল আমি হয়তো আরেকদিন স্পেশালি হয়তো পড়াবো। এই আর আগামীকাল একটা ক্লাস নিতে চেয়েছিলাম, আমার একটু এমার্জেন্সি আবার মিটিং আছে, এই জন্য আমি কালকে ক্লাসটা নিতে পারবো না, ঠিক আছে? তো এখন মোটামুটি তোমরা যেহেতু সিলেবাস তোমাদের জানা আছে, লেকচার শিডিউল জানা আছে এবং বইও হাতে পেয়ে গেছো এবং কিছু আমি নোট পাঠিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তোমাদের মোটামুটি যারা ভালোভাবে পড়তে চাও বা ভালো রেজাল্ট, তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিবা, তাহলে আমার মনে হয় যে কারণ এগুলো বেশিরভাগই থিওরিটিক্যাল কথাবার্তাই বেশি, প্র্যাকটিক্যালি হয়তো অনেক কিছুই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেই যে বিষয়গুলো দেখানোর মতো স্কোপ আমাদের এখানেও ওইভাবে নাই, বা তোমাদের ওখানে তো মানে তেমন নাই। এখন এই পর্যন্ত যদি কারো কিছু জিজ্ঞাসা বা বলার থাকে তোমরা একটু বলতে পারো, বা যে কোনো বিষয়ে। আচ্ছা, যদি বলার না থাকে তাহলে আজকে এই পর্যন্ত। আর বই যারা যারা তারা কি সবাই পেয়ে গেছে কিনা, যারা বই কিনছিল মানে অর্ডার দিছিলাম মিমের মাধ্যমে, পরে স্যার পরে পরে গুলো পাইছে? পরে যাদের অর্ডার পার্সেল করছিলেন তারা এখনো পায় নাই। আমি কিভাবে পাঠাইলাম, ও তো পরশুদিন পাঠাইছি না? জি স্যার, রবিবারে পাঠানো হয়েছে। হয়তো তো গতকালই পরশু যার কথা, না হয়তো আজকে পেয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমি আর ঈদের আগে আর ক্লাস হচ্ছে না কালকে, যেহেতু আমি ক্লাস নিতে পারবো না। তো মোটামুটি তোমরা ওইভাবে একটু পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে রেখো সাবজেক্টটি। মোটামুটি ইজি ভাবে তোমাদের বোঝানো বা বলার চেষ্টা করছি, বা সোর্স গুলো দিয়েছি যাতে তোমরা একটু মুখস্থ করতে পারো দ্রুত, ওইভাবে একটু পড়ে নেবা, কারণ যাতে ভালো নাম্বার ক্যারি করা যায় আর কি। ঠিক আছে, যদি কারো কোনো কথা না থাকে তাহলে আমরা হয়তো শেষ করবো। আচ্ছা, মনে হয় কারো নাই, যে ঠিক আছে তাহলে তোমরা লিভ নিতে পারো। এই, আর তোমাদের যে শীটটা আমি দিয়েছি সেটা তোমরা তোমরা একটু প্রিন্ট করে নিও, তাহলে ওখানে অনেক কিছু জিনিসই দেওয়া আছে আর কি, করে নিতে পারো। স্যার হুম, বলো। আমি তো প্রথম দিকে জয়েন করতে পারছিলাম না, আপনি যে বইটার কথা বলছেন ওটা যদি আরেকবার বলতেন তাহলে আমি ক্লিয়ার তোমাকে হতাম। ওই হোয়াটসঅ্যাপে আমি ছবি দিয়ে দিয়েছি, ওই আচ্ছা পিডিএফ কপিটাও হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি।
বইটা জি খুব স্যার। ছোট, ফটোকপি করলে হয়তো 20-25-30 টাকা লাগবে। আর যদি বইটা পাও, বইটার দাম মনে হয় বেশি না, 100-200 টাকা বিরতি যদি পাও নিতে পারো। এই, না হলে যদি কোথাও একদমই না পাও আমাকে জানাও, সেক্ষেত্রে আমার কাছ থেকে হয়তো ফটোকপি করে তোমাদের দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, তাহলে তোমরা লিভ নিতে পারো।